আর কথা বলবে না হিমাংশী, তোমার বিনয় আর কোনো দিন কথা বলবে না, আর কোনো দিন বলবে না চলো ভেলপুরি খাই। হিমাংশী, তোমার বিনয় আর কোনো দিন সামনে এসে দাঁড়াবে না, কোনো দিন না। বেস্ট জীবন। হিমাংশী, তুমি আর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল মিলেও তো একটা বেস্ট জীবনেরই স্বপ্ন দেখেছিলে। বিয়ের পর হানিমুনে ইউরোপ যেতে চেয়েছিলে, ভিসা না পেয়ে মিনি সুইজারল্যান্ড ওয়েসরান উপত্যকা। भेलपुरी खाली हुई मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। তোমার চোখের জলের মূল্য ওদের কাছে নেই হিমাংশী, তাই তো ওরা স্বপ্ন খুন করে, তোমার বিনয়কে খুন করে। 16 এপ্রিল তোমাদের বিয়ের সব ছবি এখনো দেখা হয়ে ওঠেনি, আর তার আগেই এইভাবে তোমার সঙ্গে কফিনে করে ঘরে ফেরার কথা তো ছিল না নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের। হিমাংশী, তোমার এই শোক গোটা দেশের হৃদয়ে আঘাত। এর বদলা হবেই। বদলা চাই, বদলা নিতেই হবে, কিন্তু তার মধ্যেও প্রশ্নটা করছি, এই যে চোখের জল, এর দায় কার? এই যে অসহনীয় যন্ত্রণা শুধু ওই পরিবারগুলোর নয়, আমার ভিতরে হচ্ছে, আপনার ভিতরে হচ্ছে ওদের দেখে, তার দায় কার? সন্ত্রাসের ধর্ম নেই, সন্ত্রাসের ধর্ম হয় না, এ কথা যেমন ঠিক, তেমনি ধর্মের নামে তো বারবার সন্ত্রাস হচ্ছে, বারবার নিরপরাধ মানুষের মৃত্যু, হত্যালীলা। ধর্মে উগ্র ধর্মান্ধতা কিভাবে স্বর্গের মতো সুন্দর পৃথিবীকে নরক করে তা তো বৈসরনে আবার দেখলাম। क्या बोलते भेलपुरी खाली हुई मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। বিয়ে হয়েছিল মাত্র 7 দিন, মাত্র 7 দিন, 1 সপ্তাহ, তার মধ্যে বিধবা হয়েছেন হিমাংশী। আমরা দেখেছি কিভাবে মায়ের সামনে ছেলেকে, সন্তানের সামনে বাবাকে খুন করা হয়েছে। ধর্ম পরিচয় জেনে মাথায় বুকে গেঁথে দেওয়া হয়েছে অটোমেটিক রাইফেলের বুলেট। গতকাল থেকে যতবার দেখছি এই ছবি, ততবার একটাই প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, ধর্ম পরিচয় জেনে খুন কেন? জঙ্গিরা কেন আগে ধর্ম পরিচয় জানতে চাইলো? যখন নিশ্চিত হলো যে এরা একটি নির্দিষ্ট ধর্মের, তারপরেই গুলি। কি চলছে জঙ্গিদের মাথায়? বৈসরনের এই হত্যালীলা তো ভারতের ধর্মনিরপেক্ষতার আত্মায় আঘাতের চেষ্টা।
তাই না? এই বেপরোয়া সন্ত্রাসে মদত দিয়ে কি চাইছে সীমান্তের ওপারে থাকা প্রতিবেশী দেশ? অমরনাথ যাত্রীদের উপর একাধিক জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে। 1 জানুয়ারি 2023 রাজৌরির ডোংরিতে হিন্দু গ্রামে হামলা হয়। অভিযোগ, আধার কার্ড পরীক্ষা করে হামলা চালায় জঙ্গিরা। তবে পর্যটন স্থলে ঢুকে ধর্ম পরিচয় জেনে খুন নজিরবিহীন। ভাবতে পারছেন, সাজানো উপত্যকায় একদল মানুষ আনন্দ করছেন, সেখানে ঢুকে নাম পরিচয় ধর্ম জেনে বেছে বেছে গুলি খুন। এই হত্যা লীলা আদতে কিসের সংকেত? মনে করুন 16 এপ্রিলের কথা। ইসলামাবাদে দাঁড়িয়ে কি বলেছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির? সেটাই কি ইঙ্গিত ছিল না? কাশ্মীরকে সরাসরি ইসলামাবাদের গলার শিরা বলে উল্লেখ করেছিলেন তিনি। Well, our forefathers, they thought that we are different from the Hindus in every possible aspect of life. My stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. এ তো একেবারেই কর্তার কথায় কর্ম। ওয়েস্টার্ন উপত্যকার হত্যা লীলা দেখে সবটাই তো জলের মতো স্পষ্ট। আর কত নিচে নামবে পাকিস্তান? ভাবতে পারছেন, অন্য রাজ্য থেকে শুধু বেড়াতে যাওয়া কাশ্মীরে যাওয়া মানুষগুলোকে ছাড়লো না জল্লাদরা। কাশ্মীরের প্রতি যদি এত দরদ উঠলেই ওঠে, তাহলে সেখানের অর্থনীতিতে জোয়ার আনা পর্যটকদের খুন কেন? আর কত বেনকাব হবে ইসলামাবাদ? লজ্জা করে না? দেওয়ালে পিঠ থেকে গেলে এতটা নিচে নামতে হয়? ধর্ম পরিচয় থেকে যে টার্গেট করা হয়েছে, এটা কিন্তু লাস্ট 40 ইয়ার যখন থেকে শুরু হয়েছে ইনসার্জেন্সি কাশ্মীরে, তখন থেকেই হচ্ছে, বুঝলেন? সব কাশ্মীরি হিন্দুদের বের করে দেওয়া হয়েছে। তার আগেও অন গ্রাউন্ড যেটা হতো, মেইনলি হিন্দু কিলিং হতো, ঠিক আছে না? এখন হয়তো আপনারা এখন জিজ্ঞেস করে মারছে, তখন ওরা জিজ্ঞেস করতো না, ওরা জানতো কারা কি। কেন বলছে এখন? এখন এরা বাইরের ফরেন টেররিস্ট, ওরা জিজ্ঞেস করছে। আগে লোকাল টেররিস্ট বেশি হতো, এখন কমে গেছে, এখন ফরেন টেররিস্ট বেশি। এই হামলা মনে করাচ্ছে মুম্বাই হামলার কথা, 26/11-র কথা। ওখানেও তো আম জনতার প্রাণ গিয়েছিল, হোটেলে থাকা আম নাগরিকের প্রাণ গিয়েছিল। মুম্বাই হামলায় কাসাভরা ভিড় স্টেশন পর্যটক বোঝাই হোটেলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছিল, নারী পুরুষ ভেদ করেনি। আর এখানে বেছে বেছে পুরুষদের খুন। খেয়াল করুন, মহিলা, শিশু সকলেই ছিল একই জায়গায়, সপরিবারে ছিলেন পুরুষরা, কিন্তু বেছে বেছে মহিলাদের হুমকি দেওয়া হলো আর হিন্দু পুরুষদের খুন করা হলো। কি হুমকি দেওয়া হলো মহিলাদের? মোদিকে গিয়ে বল। কেন টার্গেট শুধু পুরুষ? কেন? কি প্যাটার্ন? মুনির আসিম তো দিয়েছে, হি ইজ ভার্চুয়ালি চ্যালেঞ্জড ইন্ডিয়া। ওটা চ্যালেঞ্জ গিয়ে বলো, উই আর স্টিল গেটিং অ্যাওয়ে, আমরা করেও কেউ আমাদের থামাতে পারবে না। মোদির নাম ডাইরেক্টলি নিয়েছে যে তুমি ওনাকে যে বলো, তার মানে হলো যে এই যে একটা ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করছে বা একটা সোশ্যাল ইমব্যালেন্স ক্রিয়েট করছে, যে আমরা মানে খালি পুরুষদের আমরা সিঙ্গেল আউট করছি। তাহলে জঙ্গিদের টার্গেট দুটো, এক হিন্দু, দুই পুরুষ। আচ্ছা, পাকিস্তান কি জানে না এই চ্যালেঞ্জের ফল কি হতে পারে? বাংলায় একটা কথা আছে জানেন তো, পিপিলিকার পাখা হয় মরিবার তরে। পাকিস্তানের পাখা হোক, উড়ুক, কিন্তু জেনে রাখুন আপনারা, আমাদের আত্মায় এই আঘাত বরদাস্ত করা হবে না। এখনো অবধি যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে পাকিস্তান এই কাণ্ড ঘটিয়েছে। জঙ্গিদের অবাধ হত্যালীলা পাক ইচ্ছায়, পাক মদতে। হিন্দু পর্যটকদের পরিচয় জেনে গুলি করেছে জঙ্গিরা। সন্ত্রাসবাদীর হাতে বেঘরে প্রাণ গেছে আমার সহনাগরিক, আপনার সহনাগরিক, নিরীহ নাগরিকদের। পুলওয়ামার পর ফের এত বড় জঙ্গি হামলা। পুলওয়ামার পরেও প্রশ্নটা উঠেছিল, এখনো উঠছে। কি করছে গোয়েন্দারা? কি করছে দেশের ইন্টেলিজেন্স? হামলার আগাম খবর
ছিল গোয়েন্দাদের কাছে? 27টি নিরীহ প্রাণ ঝরে যাওয়ার পরে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। দুর্ভাগ্য, এই প্রশ্ন প্রতি দুর্ঘটনার পর ওঠে, উত্তর পাওয়া যায় না। 2019-এ 370 ধারা প্রত্যাহারের পর থেকেই কাশ্মীর শান্ত, এই দাবি করে আসছে তো মোদী সরকার। কাশ্মীরকে ঠান্ডা করা গেছে, দাবি কেন্দ্রের সরকারের। কাশ্মীর আগে যা ছিল আমূল বদলে গেছে, কাশ্মীর এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। এই তো নমুনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 370 ধারা বিলোপের পর বারবার দাবি করেছেন সন্ত্রাসবাদ সমূলে নষ্ট হয়েছে। দেখুন সাম্প্রতিক অতীতে কি বলেছিলেন মোদী শাহ। आर्टिकल 370 से मुक्ति पाने का, आतंकवाद के खिलाफ लड़ाई लड़ने का एक बड़ा महत्वपूर्ण कदम। पूरे देश में आतंकवाद को मोदी जी ने समाप्त किया। মোদী সরকারের দাবির সঙ্গে কি বাস্তবের বিরাট ফারাক নয়? যেখানে প্রধানমন্ত্রী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন সন্ত্রাস নির্মূল করা গেছে, এই প্রশ্ন ছাপিয়েও পেহেলগাঁও জঙ্গি হামলায় বড় হয়ে উঠছে গোয়েন্দা ব্যর্থতা। স্থানীয় 2 জঙ্গির সাহায্য নিয়ে ভারতে অনুপ্রবেশ করে 2 পাকিস্তানি জঙ্গি পর্যটকদের পরিচয় জিজ্ঞাসা করে গুলি করলো। সেনাবাহিনীর পোশাকে পর্যটকদের পরিচয় জানতে চাইল জঙ্গিরা। কি করে? হিন্দু নিশ্চিত হওয়ার পরেই গুলি করলো তারা। বর্বর হামলার আগে সন্ত্রাসবাদীরা কাশ্মীরে এসে রেকি করে গিয়েছিল বলেই জানা যাচ্ছে। এত বড় হামলার পরিকল্পনা, সেনাবাহিনীর পোশাক পরে ফেললো জঙ্গিরা, তারপর হামলা চললো, 27 জন মারা গেল, হামলার আগে রেকি করলো, আর কিচ্ছু টের পেলেন না গোয়েন্দারা। তাহলে কি ফেল করলো না ইন্টেলিজেন্স? প্রশ্ন ওঠে আবার। এনআইএ, র, সেনাবাহিনী, কাশ্মীর পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স, সমস্ত ইন্টেলিজেন্স একসঙ্গে ফেল করলো। প্রশ্ন উঠবে না? জঙ্গিরা অনুপ্রবেশ করার পরেও ঘুণাক্ষরে টের পেল না গোয়েন্দা এজেন্সিগুলো। ভারতীয় ভূখণ্ডে পাকিস্তান জঙ্গি পাঠিয়ে দিল, সেনার পোশাক পরে গুলি চালিয়ে দিল, রিসর্টের মধ্যে ঢুকে গেল, কেউ কিচ্ছুটা টের পেল না। এত ফোর্স, অহরহ সেনাবাহিনীর টহল, 370 উঠে যাওয়া কাশ্মীর শান্ত, কাশ্মীর পুলিশের নজরদারি, তারপরেও কেউ কিচ্ছু জানতেই পারলো না। জঙ্গিরা ঢুকে পড়ে অবাধে হত্যালীলা চালিয়ে গেল। বিশ্বাস করুন, চমকে দেওয়ার মতো ভয়ঙ্কর কিছু তথ্য হাতে আসছে। জঙ্গিরা ঢুকে পড়ে অবাধে হত্যালীলা চালানোর মাস 2 আগে পাক অধিগৃহীত কাশ্মীরে যায় প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন খতরনাক হামাস। ভারতকে টার্গেট করার পরিকল্পনা নিয়ে জৈশ-এ মোহাম্মদ ও লস্করের সঙ্গে বৈঠক করে। ভাবতে পারেন, তারপরও কোনো খবর কোনো গোয়েন্দা সংস্থা পেল না। সেই ভিডিও এখন হাতে হাতে ঘুরছে, ভাইরাল। গোয়েন্দাদের কাছে আগে থেকে ছিল না এ খবর। এত বড় জঙ্গি হামলার দায় গোয়েন্দা এজেন্সিগুলো এড়াতে পারে? পেহেলগামটা এরকম জায়গা 30 বছর দিয়ে কিছু হয়নি। আর একটা জিনিস বলে রেডিও সাইলেন্স। রেডিও সাইলেন্স মানে যখনই এরকম অপারেশন হয়, একটা জিনিস মনে রাখবেন, ওই এরিয়ার পুরো রেডিও যারা যারা কাজ করবে ওদের রেডিও একেবারে অফ। অন্য জায়গায় পাকিস্তান করাচি দিয়ে হয়তো কথা বলছে, ওটাতে হয়তো রেডিওতে কোনো খবর আসতে পারে কি, হ্যাঁ, কিন্তু ওটাতে তো জায়গা বলা হবে না। দেখুন আমাদের গোয়েন্দা বিভাগ, তারা এত ব্যর্থ এটা বিশ্বাস করতে অসুবিধা হয়। সত্যি হয়। আগাম সতর্ক বার্তা তারা পায়নি নাকি? সতর্ক বার্তা পাওয়ার পরেও নিরাপত্তা সুনিশ্চিত করায় গাফিলতি ছিল। সতর্ক বার্তা পাওয়ার পরও গুরুত্ব দেওয়া হয়নি। সূত্র মারফত কি জানা যাচ্ছে জানেন? সন্দেহজনকদের গতিবিধি নিয়ে আগাম সতর্ক করেছিল গোয়েন্দা সংস্থাগুলো। এমনকি জঙ্গি গতিবিধি হতে পারে বলেও সতর্কতা ছিল। তাহলে গোয়েন্দা সতর্কবার্তা থাকা সত্ত্বেও উপেক্ষা করা হয়েছিল, না হলে এই দুর্ঘটনা, মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটল কি করে? তারই কি মাসুল দিতে হলো 27টি নিরীহ প্রাণের বদলে? প্রশ্ন এখানেই থামছে না। 19 এপ্রিল মনে করুন খবর হয়েছে
ছিল, কাশ্মীর যাওয়ার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু কাটরা শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সেই কর্মসূচি শেষ মুহূর্তে বাতিল হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফরও বাতিল হয়েছিল। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল কেন হয়েছিল? আগাম সতর্কবার্তা ছিল তাই? তার মানে সতর্কবার্তা ছিল। সেই বার্তা পেয়েই দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কাশ্মীর সফরে যেতে বারণ করেন গোয়েন্দারা, অর্থাৎ টিপ ছিল। তারপরেও কি করে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটতে পারে? দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত মূল্যবান ব্যক্তিত্ব আমাদের গোটা দেশের জন্য, কিন্তু পাটুলির বিতান, ঝালদার মনীষ, ওদের জীবনের দাম নেই। হ্যাঁ, সেদিন সতর্কবার্তা পেয়ে যদি প্রধানমন্ত্রীকে সাবধানে সুরক্ষিত রাখা যায়, গোয়েন্দারা যদি সেখানে সফল হন, তাহলে দেশের আম নাগরিকের সুরক্ষা, তাদের প্রাণ রক্ষারও তো দায়িত্ব আপনাদেরই। বিতানের জীবনের দাম নেই, মনীষের জীবনের দাম নেই, সমীর বাবুর জীবনের দাম নেই, ওর পরিবার যে হাউ হাউ করে কাঁদছে, আমি শুধু বাংলার 3 জনের কথা বললাম, এরকম 27টা পরিবার, তারা যে চোখের জলে ভাসছে, সেগুলোর দাম নেই। তাহলে সেদিনের সতর্কবার্তা ধরে আরো সতর্ক হওয়া গেল না কেন? ঠিক এই প্রশ্নেই বিরোধীরা সোচ্চার। কাশ্মীরে যা ঘটেছে, পুলওয়ামা থেকে শুরু করে পরপর যা চলছে, দেশের সীমান্ত সুরক্ষায় ব্যর্থ, অভ্যন্তরীণ সুরক্ষায় ব্যর্থ, ইন্টেলিজেন্সে ব্যর্থ। তাহলে কি আপনাদের দায় নেই? দায়িত্ব সবার। যথেষ্ট কি নিরাপত্তা ছিল না? দায়িত্ব সবার। 370 তুলে দেওয়ার পর কাশ্মীরে জঙ্গি নাশকতা নেই। মোদী সরকারের এই দাবির পরও এত বড় হামলা। যে জঙ্গি হামলার ঘটনায় প্রশ্ন উঠছে গোয়েন্দা এজেন্সিগুলোর ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠছে এজেন্সির সতর্কবার্তা থাকার পরেও তা নিশ্চিত করার গাফিলতি নিয়ে। তরজা চলছে, চেনা তরজা। এর মধ্যেই উরিতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল করলো সেনাবাহিনী। 2টো AK-47, চাইনিজ পিস্তল এবং 10 কেজি IED উদ্ধার হয়েছে, যাতে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় গোয়েন্দা ব্যর্থতার প্রশ্ন আরো জোরালো হচ্ছে। এই বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র আমাদের এই ভূখণ্ডে ঢুকতে পারছে কি করে? দায়টা কার? যদি মুর্শিদাবাদে অশান্তির জন্য রাজ্যের ইন্টেলিজেন্স কাঠগড়ায় দাঁড়ানো উচিত, তাহলে কেন পেহেলগাঁওয়ের ঘটনায় দেশের ইন্টেলিজেন্স কাঠগড়ায় দাঁড়াবে না? কেন প্রশ্ন উঠবে না কি করছিলেন গোয়েন্দারা? কোথায় পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ? কি তাদের কাজ যদি এই দেশের আম জনতা, যারা নিছক বেড়াতে গিয়েছিলেন দেশের ভূস্বর্গে, তাদের সুরক্ষা দিতে না পারেন? কি আশ্চর্য দেখুন, বিশেষ বিমানে বাংলার 3 নিহতের দেহ ফিরল কিছুক্ষণ আগে। এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন পরিবারের লোকজন শুধু নন, তৃণমূল, বিজেপি, রাজনৈতিক দলের লোকজন, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। নিহত বিতানের স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। শুভেন্দু অধিকারী বিতানের ছোট্ট বাচ্চাটিকে কোলে নিয়ে আশ্বাস দেওয়ার চেষ্টা করলেন। তারপর শুরু হলো রাজনীতির স্লোগান। কেন? এই স্লোগানই তো বারবার হারিয়ে যায় আসল কারণগুলো। প্লিজ হারাতে দেবেন না। স্লোগানে যেন এবার না হারায়, এবার যেন আমরা সমুচিত বদলা নিতে পারি। কিন্তু বদলা কোন পথে? এই নরকের কীটদের কাপুরুষোচিত হামলার উত্তর তো দিতে হবে। পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় মদদ পাকিস্তানের, উঠে এসেছে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস যোগ। সূত্র বলছে পাক অধিকৃত কাশ্মীরে হামাস জৈশ মোহাম্মদ লস্করের বৈঠকে ভারতকে টার্গেট করার পরিকল্পনা করা হয়। এই কাপুরুষদের, যারা মানুষ মেরে হিরো হতে চায়, তাদের কিভাবে সবক শেখানো যায় সেই বিষয়ে আটঘাট বাদ দিয়ে বিশেষ বৈঠক হলো সন্ধে। সেনাবাহিনীর 3 সেনাবাহিনীর প্রধান, আমাদের নিরাপত্তা উপদেষ্টা, প্রধানমন্ত্রী সবাই মিলে, এবং রাজনাথ সিং দুপুরেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন
অল্প সময় নেবেন বদলা নেওয়ার জন্য। তাহলে এবার আরো একটা সার্জিক্যাল স্ট্রাইক দেখবো আমরা, নাকি তার চেয়েও বড় কিছু? বদলা কোন পথে? প্রশ্ন এটাই, মুহূর্তর জবাব কিভাবে দেব? ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। কাশ্মীরের টার্গেট পর্যটকরা, গুলিতে ঝাঁঝরা নিরীহ নাগরিকরা। পেহেলগাঁও জঙ্গি হামলায় ফুঁসছে গোটা দেশ। সন্ত্রাসবাদীদের তাদের ভাষাতেই জবাব দিতে হবে। দ্রুত বদলা নেবে ভারত। স্পষ্ট হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। উরি, পাঠানকোট, পুলওয়ামার পর এবার পেহেলগাঁও। কাপুরুষ জঙ্গিদের বর্বরোচিত হামলায় ফের রক্তাক্ত ভূস্বর্গ। সন্ত্রাসবাদীদের রক্তচক্ষু উপড়ে ফেলা হোক, জবাব দেয়া হোক পর্দার আড়ালে থাকা সন্ত্রাসবাদীদের মদতদাতাদের। যখন এক বাক্যে সোচ্চার দেশবাসী, তখন ফের মুখের মতো জবাবের জন্য প্রস্তুত থাকতে বললেন প্রতিরক্ষা মন্ত্রী। जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं। কিন্তু কিভাবে জবাব? কোন উপায়? আবার সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, নাকি অন্য কোনো উপায়? দু 2016 সালে উরিতে সেনা ঘাঁটিতে হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বদলা নিয়েছিল ভারত। পাকিস্তানে ঢুকে জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড গুড়িয়ে পাল্টা বদলা নেয় ভারতীয় সেনা। आप बताइए आर्टिकल 370 हटा कि नहीं हटा? जरा थक न गए हो तो जरा जिंदा होकर के जवाब दो। দু 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয় হামলার পর পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়ে বদলা নেয় ভারত। পুলওয়ামায় জঙ্গি হামলায় 44 জন সেনা জওয়ান শহীদ হন। दुनिया को संदेश दिया है कि भारत की आत्मरक्षा के लिए, भारत की सुरक्षा के लिए भारत के सेना के जवान और भारत की सरकार किसी भी सीमा तक जाकर भारत की सुरक्षा कर सकती है। সামরিক বাহিনীর 3 প্রধানের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকেও পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তাহলে কি আবার সার্জিক্যাল স্ট্রাইক, নাকি এয়ার স্ট্রাইক? ফের ঘরে ঢুকে জবাব? আকাশপথে হামলা, নাকি এবার জলপথে বদলা? প্রস্তুত সেনার 3 বাহিনী, বদলার অপেক্ষায় গোটা দেশ। পাকিস্তানকে হাতে যে মারা হবে সেই ইঙ্গিত রাজনাথ সিং আগেই দিয়েছিলেন। এবার কিভাবে স্ট্রাইক হয়, আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইক নাকি জলপথে, আমরা অপেক্ষা করব দেখার জন্য। তবে তার সঙ্গেই ভাতে মারার বন্দোবস্ত করলো ভারত। পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম চুক্তি বাতিল, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিন্ধু জল বন্টন চুক্তি। যত খারাপ পরিস্থিতি হোক, এই চুক্তি কখনো বাতিল হয়নি। এবার তা বাতিল করলো ভারত। সমস্ত পাক নাগরিককে সময় দেওয়া হলো 48 ঘন্টা ভারত ছাড়ার জন্য। এরপর পাকিস্তানিদের জন্য কোনো ভিসা নয়, বন্ধ করা হলো আটারি সীমান্ত। আটারি এবং ওয়াঘায় বিটিং রিট্রিট দেখার জন্য যত মানুষ ভিড় করতেন, সেই সমস্ত কার্টেসি বন্ধ। কাশ্মীরে বর্বরোচিত ঘটনার পর হাতে এবং ভাতে দুভাবে মেরেই জবাব দিতে হবে পাকিস্তানকে।
পরিষ্কার বলল বিদেশ মন্ত্রক। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SAARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. 4. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective high commissions are deemed annulled. 5 support staff of the service advisors will also be withdrawn from both high commissions. 5. The overall strength of the high commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. জঙ্গিরা হিন্দু না মুসলিম বুঝে নিয়ে বেছে বেছে হিন্দু পুরুষদের মেরেছে, কিন্তু বিশ্বাস করুন এই ঘটনায় ক্ষোভের আগে ফুঁসছে হিন্দু মুসলিম সবাই। যারা ভারতের বাসিন্দা কড়া নিন্দা সবাই করছেন, কিন্তু কেন এই ঘটনা ঘটলো? নিরাপত্তার গাফিলতি কোথায়? প্রশ্ন তো রয়েছে। 370 নেই, তাও শান্তি নেই কেন? বিতর্ক চলছে, আর এই বিতর্ক রাজনীতির হাত ধরে এগোচ্ছে। গোটা দেশ রাগে ফুঁসছে। পেহেলগাঁওয়ে হিন্দু নিধনে প্রতিটা রক্তবিন্দুর হিসেব চাইছে দেশ। কিন্তু এ প্রশ্ন উঠছে, কাশ্মীর শান্ত করে দেওয়ার দাবি যে সরকার করেছিল, নিরাপত্তা নিয়ে সেই সরকারের এবার কি ভাবনা? কেন আগাম আঁচ ছিল না গোয়েন্দাদের কাছে? Another terrorist attack in Kashmir, another failure on your watch, Home Minister Amit Shah. Innocents losing their lives in the Pahalgam terrorist attack. এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাশ্মীর নিয়ে বিজেপির প্রোপাগান্ডা, মিথ্যে প্রতিশ্রুতি ফাঁস করে দিয়েছে এই হামলা, এমনই দাবি তার। 2 সপ্তাহ আগে হামলার সতর্কতা ছিল, তারপরেও হামলা আটকানো কেন গেল না তা নিয়ে প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছেন এনসিপি শরদ পাওয়ারের সাংসদ সুপ্রিয়া। 2 हफ्ते पहले एक इंटरसेप्ट हुआ था कि ऐसा अटैक होने वाला है, लेकिन ये अभी तू मैमे का वक्त नहीं है। 2 हफ्ते पहले क्या हुआ उसके बारे में ज़रूर हम पूरी केंद्र सरकार से ये सवाल पूछेंगे, लेकिन पहले 2 दिन लोगों की सुरक्षितता ये हमारे लिए बहुत मायने रखती है। ये एक इंटेलिजेंस फेलियर भी है और हुकूमत को, नरेंद्र मोदी हुकूमत को देखना है कि उनकी डिटरेंस पॉलिसी कितनी कामयाब हो रही नहीं हो रही है। কড়া জবাব দেওয়া হবে দাবি গেরুয়া শিবিরের। বিরোধীদের ঘাড়ে পাল্টা দিচ্ছেন সুকান্ত। যতদিন পর্যন্ত কেন্দ্র সরকারের কাছে জম্মু কাশ্মীরের দায়িত্ব ছিল ততদিন পর্যন্ত একটিও ঘটনা ঘটেনি। আপনারা জানেন রিসেন্টলি জম্মু কাশ্মীরে ভোট হয়েছে, ভোট হওয়ার পর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই বন্ধু তারা সরকার তৈরি করেছে। লড়াইটা জাতেরই, ভাতের নয়। কাশ্মীরে হিন্দু বলে খুন হয়েছে, তবে যারা খুন করেছে তাদের একজনও বাঁচবে না, একজনও রেহাই পাবে। তবে বিতর্ক তৈরি করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাড্রা। তার দাবি জঙ্গি হামলা হয়েছে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির জেরে। পাল্টা তোপ গেরুয়া শিবিরের। जो ये गलत आतंकवाद का अटैक हुआ है वो होगा, क्योंकि अगर आप देखेंगे जो सबूत है कि उन्होंने आईडी देखकर उसके बाद उन्होंने चुना
किन को उन्होंने मारना है या छोड़ना है वो कहाँ से होता है, क्योंकि उनको सोच है कि मुसलमानों को दबाया जा रहा है। This is the most shameful, atrocious utterance done by the Congress party, by Robert Vadra, at the behest of Sonia Gandhi and Rahul Gandhi, in a sense to defend the Pakistani terrorists, to give them a clean sheet, to whitewash this crime of Islamic jihad, and to blame Hindus and to justify the terror. And this is not the first time, unfortunately. After 26/11, we have seen they have blamed Hindus. After Pulwama, they have blamed security forces. অমিত শাহ শ্রীনগরে পৌঁছে গিয়েছেন, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, দফায় দফায় শীর্ষস্তরে নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী। কতটা করা হতে পারবে মোদী সরকার, দেখার সেটাই। ওই যে বলছি বারবার, খতরনাক হামাসের যোগ উঠে এসেছে পেহেলগাঁওয়ের এই ঘটনায়। কিন্তু কিভাবে? একটা ভিডিও, সেই ভিডিও এই জল্পনাকে উস্কে দিয়েছে। জল্পনায় হাওয়া পড়ছে ওই ভিডিওর জন্য। মাস 2 আগে, গত ফেব্রুয়ারির ভিডিও, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে গত 5 ফেব্রুয়ারি কাশ্মীর সলিডারিটি কনফারেন্সের আয়োজন করে জৈশ-ই-মোহাম্মদ। সেখানে অংশ নিয়েছিলেন হামাস নেতা খালিদ কৌদ্দুমি। পরে পাকিস্তানের ভাওয়ালপুরে জৈশের হেডকোয়ার্টারেও যায় হামাস টিম। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় যে ক্ষতবিক্ষত ছবির কোলাজ উঠে এসেছিল, গতকাল কাশ্মীরের ছবিও অনেকটা একরকম। নয়া সংগঠন টিআরএফ কি তবে হামাসেরও মদত পাচ্ছে? দেখুন, হামাস থাক বা হামাস না থাক, পুরো ঘটনা যে পাকিস্তানের মাটিতে পাকানো হয়েছে এই বিষয় তো কারোর মনে কোনো সন্দেহ নেই। গত কয়েক দিনে কয়েকজন মিলে ঘটিয়ে ফেলেছে এমনটা নয়। গত কয়েক দিনের ঘটনা প্রবাহ অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। ইঙ্গিত সরাসরি পাকিস্তানের মদতের। গোটা ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে পাক মাটিতে। ঘরের মধ্যে একাধিক জঙ্গি হামলায় জেরবার, অর্থনীতি বেহাল, বালুচিস্তান সমস্যা ঘাড়ে নিয়ে পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারের একটা অক্সিজেন দরকার ছিল। কাশ্মীর সেই চেনা অক্সিজেন। হামলা কি সেই কারণেই? পর্যটকদের উপর ভয়ঙ্কর হামলা, রক্তাক্ত পেহেলগাঁও। গত কয়েকদিনের একাধিক বক্তব্যে বাড়ছে চর্চা। উস্কানি না ইঙ্গিত, চড়ছে রাজনীতিও। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের এই চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there, that we are two nations, we are not one nation. এই রেশ কাটতে না কাটতেই পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের খাইগালা এলাকায় লস্কর নেতার কাশ্মীর নিয়ে এই মন্তব্য সামনে আসে। 5 দিন আগেই আবু মুসার এই হুঙ্কার, इंशाअल्लाह गोलियों की बौछार से हम तुम्हारी गर्दनों को भी काटेंगे और शहादा की कुर्बानियों की लाज रखेंगे। 5वां साल है, जाओ तहकीक कर लो जाकर। मुझे क्या कश्मीर में अल्लाह ने क्या दिया, शहादा ने क्या दिया, जिहाद ने क्या दिया, हम गौर नहीं करते, जज्बात के अंदर आकर सिर्फ बातें करते हैं। 5वां साल है, अल्लाह की कसम ना एक कॉलोनी बना কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা সঈদ রুহুল্লার একটি সাক্ষাৎকার মঙ্গলে পোস্ট করেছেন অমিত মালভিয়া। সেখানে আগা সঈদের দাবি ছিল, গত 40 বছর ধরে কাশ্মীরের জনগণ ক্ষুব্ধ ছিল, সেই ক্ষোভ রাগ আবার ফিরে আসতে পারে। 370 ধারা বিলোপে যে ক্ষত তৈরি হয়েছে তার জেরে রাগ ফেটে পড়তে পারে। এই আগা সঈদ এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার মতে কাশ্মীরে পর্যটকদের পরিকল্পনা করে আনছে কেন্দ্র, কালচারাল ইনভেনশন চলছে। কাশ্মীরের সংস্কৃতি বদলের চক্রান্ত বলে দাবি ছিল ন্যাশনাল কনফারেন্সের সাংসদের, যে দাবি একাধিক জঙ্গি সংগঠনেরও, টিআরএফেরও। একাংশের কি তবে পর্যটকদের উপর রাগ বাড়ছিল? সুন্দর ভূস্বর্গে কেন এত অস্বস্তি? বিশেষজ্ঞরা মনে করছেন বড় কিছু ঘটানোর পরিকল্পনা চলছিল। নিরাপত্তার বড়সড় গাফিলতি হয়েছে নয়াদিল্লির তরফেই।
সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ওই সময় পেহেলগাঁওয়ে একাধিক আইবি আধিকারিক ছুটি কাটাতে গিয়েছিলেন, ফলে তাদেরকেও টার্গেট করা হয়ে থাকতে পারে বলে খবর। কারণ ইতিমধ্যেই আইবিতে কর্মরত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্রার মৃত্যু হয়েছে। সূত্রের খবর, জখম বেশ কয়েকজন। এখনও কাশ্মীর রামবান ধসের ক্ষত সামলে উঠতে পারেনি। তার মধ্যে পেহেলগাঁওয়ে রক্তের ছিটে, ফের ক্ষত বিক্ষত ভূস্বর্গ। প্রশ্ন উঠছে, তাহলে কি আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠবে কাশ্মীর? এতদিন আমরা কি দেখেছি? পাকিস্তান সব এই ধরনের কাজকর্ম অস্বীকার করে এসেছে, আর লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলো কলার তুলে বলে এসেছে, হ্যাঁ আমরা মেরেছি, আমরা করেছি, দায় নিলাম। কি স্পর্ধা! কিন্তু এবার তার হবে না, কারণ FATF, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, আন্তর্জাতিক আর্থিক কেলেঙ্কারি জাতীয় বিষয় এই FATF এর নজরদারিতে। পাকিস্তান জঙ্গিদের অর্থ সাহায্য করে এই অভিযোগে দীর্ঘদিন এই সংস্থার গ্রে লিস্টে ছিল ইসলামাবাদ। তাতে বিদেশি বিনিয়োগের সমস্যা ছিল। 2022-এ ধূসর মুক্তি হয় পাকিস্তানের, আর নতুন করে সরাসরি সন্ত্রাসে যোগ দেওয়ার জায়গায় নেই পাকিস্তান। জানাজানি হলেই তো মুশকিল, আর সেই কারণে কাশ্মীরে অশান্তির জন্য TRF এর আমদানি। TRF, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। 2019 সালে জম্মু কাশ্মীরে 370 ধারা উঠে যাওয়ার পর প্রতিবাদে নামে অনেকে। নাম দেওয়া হয় কাশ্মীরি রেজিস্ট্যান্স। সেই আবহে লস্করি তৈবা এবং ইন্ডিয়ান মুজাহিদিন গঠন করে দ্য রেজিস্ট্যান্স फ्रंटेर। जो स्टेटमेंट TRF ने जारी किया है उसमें उन्होंने कहा है कि हमें डोमिसाइल जो बाहर के लोग हैं जो यहाँ पे नहीं रहते हैं उनका यहाँ रहना स्वीकार नहीं है, डोमिसाइल सर्टिफिकेट, इसलिए हमने यह हमला अंजाम दिया है। 2019 সালের 12ই অক্টোবর শ্রীনগরের লালচকে প্রথম হামলা চালায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। স্থানীয় কাশ্মীরি যুবকদের প্রশিক্ষণ দিয়ে লোন উলফ ধাঁচের হামলা চালায় TRF। মূলত সংখ্যালঘু পরিযায়ী নিরাপত্তা রক্ষীদের টার্গেট করা হয়। TRF এর কাজ হাইব্রিড মিলিটেন্সি ধাঁচের। পুলিশের খাতায় নাম নেই এরকম যুবক নিয়োগ করা হয় যাতে হামলা করে সহজে গা ঢাকা দেওয়া যায়। TRF কাজ করে ফেসলেস ফোর্সের মতো। অন্যান্য জঙ্গি সংগঠন যেখানে তাদের কৃতিত্ব জাহির করে, TRF কাজ হাসিল করে চুপচাপ। গত কয়েক বছর ধরে TRF এর একাধিক হামলা চিন্তা বাড়িয়েছে সেনার। TRF কাশ্মীরে কোনো বিনিয়োগ চায় না। TRF চায় না কোনো হিন্দু কাশ্মীরে বসবাস করুক, কাজও করুক। RSS তকমা লাগিয়ে একাধিক খুনের নজির গড়েছে TRF। সেই কারণেই পরিচয় জেনে জেনে খুন করে TRF। 2021-এর 7ই অক্টোবর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারির 2 শিক্ষক খুন হন। প্রধান শিক্ষক সুপিন্দর কৌর এবং দীপক চাঁদ। তাদের পরিচয় জেনে খুন করা হয়। নেপথ্যে ছিল TRF এর শাহিদ গাজী স্কোয়াড। এর আগে 2020-তেও একাধিক হিন্দুকে খুন করা হয়েছিল। 20 জুনে কাশ্মীরি পণ্ডিত এক পঞ্চায়েত প্রধানকে খুন করা হয়। ডিসেম্বরে ব্যবসায়ী সতপাল নিশ্চল খুন হন। হামলা চলে নিরাপত্তা রক্ষীদের ওপর, পরিযায়ী শ্রমিকদের ওপর। 2024-এর 9 জুন শিবখড়ি থেকে কাটরা যাওয়ার পথে হামলা হয়। হিন্দু তীর্থযাত্রীদের বাসে এলোপাথারি গুলি চালানো হয়, খাদে পড়ে যায় বাস, 9 জন নিহত হন। সরকার চাইছে কাশ্মীরে উন্নয়ন আসুক, বিনিয়োগ আসুক। উন্নয়ন যে কোনো উগ্রপন্থার পরিপন্থী। ঠিক এই কারণেই মাওবাদীরাও পরিকাঠামো বিরোধী। একই পথের পথিক TRF। কাশ্মীরকে অন্ধকারে রেখে পাকিস্তানের কাঠপুতুল বনে ভারতকে রক্তাক্ত করাই যার একমাত্র লক্ষ্য। আচ্ছা, ওদের কি অবস্থা আজ? কাশ্মীরের মধ্যে ডুবে থেকে ওদের দিকে তাকাতে ভুলে গেছি ভাববেন না। ওরা আজও অনশনে রয়েছেন। এর মধ্যেই বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন এবং ওদের মধ্যে যারা অবস্থানে বসেছেন, রাজপথ ছাড়বো না বলেছেন স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত, সেই চাকরিহারারা কিন্তু নিজেদের অবস্থানই অনড় রয়েছেন। তবে একথা ঠিক, গত দুদিনের তুলনায় অবস্থানে ভিড় বেশ কিছুটা কম চোখে পড়েছে আজ। আবার আদালত অবমাননার মামলা ছিল কোর্টে। সেখানেই চাকরিহারারা বলেছেন, অবমাননা যদি কারোর কোনো আদালতের হয় তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তা শোনার এখতিয়ারই রাখে না। দেখুন, টানা দুদিন
সারাদিন ঘেরাও, এসএসসি ভবনে বন্দি, অবশেষে কাটল ঘেরাও দশা। বুধবার সকালে আন্দোলনকারীদের ঘেরাটোপ থেকে মুক্তি পেলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। হাইকোর্টে মামলার শুনানিতে চেয়ারম্যানের হাজিরার প্রয়োজনে তাকে ঘেরাও মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাকে ছেড়েছি শর্ত সাপেক্ষেই, এবং এই জন্য ছেড়েছি কারণ আজকে যে 22 লক্ষ এমআরের দাবি আমাদের আছে প্রকাশের, তার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা শুনানি রয়েছে। সেই জন্য উনি ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকুন বা না থাকুন, উনি বলেছেন উনি থাকবেন। আমরা তো কনফার্ম বলতে পারি না, উনি বলেছেন থাকবেন। সেই জন্য আমরা বলেছি ঠিক আছে আপনি যান, আমাদেরই স্বার্থ জড়িয়ে আছে, ওখানে যান। 22 লক্ষ এমআর প্রকাশের দাবি আমাদের থাকছে। চেয়ারম্যানকে মুক্তি দিলেও এখনই পদ থেকে সরতে নারাজ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। এসএসসি ভবনের সামনেই চলছে বিক্ষোভ, চলছে স্লোগানিংও। মঙ্গলবারই যোগ্য শিক্ষকদের তালিকা জেলায় জেলায় ডিআই অফিসে পাঠিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর। তাদের কাজে যোগ দেওয়া এবং বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু যোগ্য অযোগ্যদের তালিকা না মেলা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার তুলনায় ভিড় কিছুটা কম। ভিড়টা কম বলতে হতে পারে এদিক ওদিক গেছেন, বা আমাদের যারা আছেন দুদিন ধরে অবস্থান করছেন, হতে পারে ড্রেসের অভাব, ক্লান্ত, প্লাস অনেকে এক দুদিনের জন্য হয়তো ড্রেস নিয়ে এসেছিলেন, সেইটা তারা বাড়ি গেছেন ড্রেসগুলো আবার নিয়ে আসতে। তারা আসবেন, এখানে আমাদের অবস্থান থাকছে। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোই আছে এখানে, কিন্তু আমরা একদম আমাদের যাই হোক শেষ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, কোনো মতেই নড়বো না, কোনো রকম ভাবে অযোগ্যদের সঙ্গে ওই স্কুলে আমরা যাচ্ছি না। তাদের যে অবস্থান, তাদের যে ঘেরাও, সেই ঘেরাও কিন্তু তারা চালিয়ে যাবেন, এবং অন্যান্য যারা আধিকারিক তারাও কিন্তু এখনও সেই ঘেরাও অবস্থায় কিন্তু রয়েছে। অর্থাৎ তাদের যেটা মূল দাবি যে অবিলম্বে তাদের সসম্মানের সাথে চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের যারা যোগ্য অযোগ্য সেই তালিকা প্রকাশ করতে হবে। এর পাশাপাশি বাকি যে তাদের দাবিগুলো রয়েছে সেই সমস্ত দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অর্থাৎ তাদের এই অবস্থান এবং ঘেরাও তারা কিন্তু চালিয়ে যাবেন। অন্যদিকে সল্টলেকের করুণাময়ীতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারা শিক্ষাকর্মীরা। 8 জন অনশনকারীর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন একজন, তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ কলকাতা হাইকোর্টে আরও একটা খুব গুরুত্বপূর্ণ মামলা ছিল। আপনাদের মনে আছে আরজি করের নির্যাতিতার মা বাবা সিবিআই যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে একেবারেই খুশি নন। তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নতুন করে তদন্ত হোক এই আরজি নিয়ে। সুপ্রিম কোর্ট পত্রপাঠ তাদের বলে দেয় তদন্ত হচ্ছে, যদি এই বিষয়ে কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা কলকাতা হাইকোর্টেই যেতে পারেন। আজ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট কি বলল? নির্যাতিতার মা বাবার প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি সমর্থন রয়েছে। তাদের জাস্টিসের দাবি যোগ্য দাবি, একমাত্র মেয়েকে যেভাবে তারা হারিয়েছেন। কিন্তু আদালত আইনের পথ ধরেই এগোয়। আদালত এভিডেন্স বিশ্বাস করে, তার বাইরে কিচ্ছু নয়। এই যে নির্যাতিতার মা বাবার যুক্তি যে একা সঞ্জয় নয়, আরো অনেকে রয়েছে, তার প্রেক্ষিতে কি বলল আজ কলকাতা হাইকোর্ট? তা আদৌ সুখকর নয় নির্যাতিতার মা বাবার জন্য। কলকাতা হাইকোর্ট বলল, যেখানে ফরেন্সিক টেস্ট হয়েছে, যে ল্যাবে পাঠানো হয়েছিল নমুনা, সেটা বাংলার বাইরে, সেখানে গোটা দেশের তাবর ডাক্তাররা ছিলেন। তারা তাহলে সবাই ভুল? যদি তারা ভুল হন এবং আপনারা যদি মনে করেন তারা ভুল, তাহলে মেডিকেল সায়েন্সের অন্য কোনো উপায় নিশ্চয়ই আপনাদের জানা আছে যেখানে এই রিপোর্টটা ভুল প্রমাণিত হয়, সেটা দিন। এর উত্তরে ওই নির্যাতিতার মা বাবার কোনো যুক্তি ছিল? কাউকে তুষ্ট করা আমার কাজ নয়, প্রশ্ন তোলা আমার কাজ, সত্যি বলা আমার দায়িত্ব। প্রত্যেক দিন সে দায়িত্ব পালন করব রাত 9টায়। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।